আসসালামু আলাইকুম। আমি লীনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। লীনা খালিদ ফ্যামিলি ব্লগে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ঈদের আমেজ কাটিয়ে আবার চলে এসেছি সংসারের কাজ করার জন্য। আলহামদুলিল্লাহ, এবার ঈদ ভালোই কেটেছে। সব আমেজ শেষ করে চলে এসেছে আবার আমাদের দৈনন্দিন রুটিনে। আজকের ব্লগটি সকাল থেকে শুরু করেছি। সকালে ড্রয়িং রুমটা একটু ভালো করে গুছিয়ে একদম চলে এসেছি রান্নাঘরে। রান্না করব আজকে। সকালে বুয়া খালা কাজ করে দিয়ে গিয়েছে, আর এখন আমি একদম রান্নায় চলে এসেছি। রান্নাঘরে এসে আর খুব একটা কাজ করতে হয়নি। কয়েকদিন ভরে টুকটাক করে রান্নাঘরে সবকিছু গুছিয়েছি। আর আজকে দুপুরে রান্না করছি করলা ভাজি করব, আর আম দিয়ে কাতল মাছ রান্না করব, আর ডাল রান্না করব। এত সিম্পল খাবার। কয়েকদিন ধরে মাংস খেতে খেতে এখন কিন্তু একটু বোরিংই হয়ে গেছি ধরা চলে। মাংস খেতে আর মোটেও ভালো লাগছিল না। চেষ্টা করছিলাম যে একটু গরম যেহেতু পড়েছে, একটু নরমাল খাবার খাওয়ার জন্য। এই তো করলা ভাজি করে নিচ্ছি এখন আমি, আর সাথে ডাল করে নিব। এই তো প্রথমে করার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু কুচি করে ভেজে নিয়েছি। আর এখন করলাগুলো কেটে ধুয়ে আগে রেডি করে রেখেছিলাম। এখন সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি করলা ভাজিতে সবসময় অল্প করে একটু হলুদের ফাঁকি দিই। এতে লবণ আর হলুদ ফাঁকি দিয়ে আমি করলা ভাজিটা চড়িয়ে দিয়েছি। আজকে কিন্তু চিংড়ি মাছ দিচ্ছি না, করলা ভাজি এমনি করছি। শ্রেষ্ঠ বাবা কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি খেতে খুব পছন্দ করে। মাঝে মাঝে করি, আর বেশিরভাগ সময় আমি এমনি ভাজি করি, চিংড়ি মাছ দেই না। আর এই তো এখন আশেপাশের কিছু জিনিস গুছিয়ে নিচ্ছি, জায়গায় রেখে দিচ্ছি। এই কয়েকদিন ঈদের আনন্দ করতে করতেই সময়টা পার হয়ে গিয়েছে, খুব বেশি একটা কাজ করিনি। এই তো আমি এখানে একটু ডাল ভিজিয়ে নিচ্ছি। আজকে মসুরি ডাল করব, সেটা একটু অল্প করে ভিজিয়ে রাখছি। কোন সময় ভিজিয়ে রাখলে ডালের মধ্যে যে একটা সাদা আবরণ থাকে, সাবানের মতো, সেটা বের হয়ে যায়, আর তখন ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর এখানে শ্রেষ্ঠ বাবার জন্য সাজনা গাছের পাতা ভিজিয়ে রাখছি। ও ঘুম থেকে উঠলে ওকে পানি খেতে দেব। ডায়াবেটিসের জন্য কিন্তু সাজনা গাছের পাতার পানি খুবই উপকারী। আর যাদের কোলেস্টেরল আছে, অন্যান্য আরো অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই সাজনা গাছের পাতার পানি। আমিও খেয়ে থাকি সকালবেলা খালি পেটে। এটা এখন ভিজিয়ে রাখলাম, যখন উঠবে তখন ছেঁকে তারপরে দিব ওকে। এতে কিন্তু ডায়াবেটিসটা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। কারণ আমি আমার আব্বুকেও এই পাতাটা সাজেস্ট করেছিলাম, আব্বু খেয়েছে। খাওয়ার পরে কিন্তু দেখা গেছে ওনার ডায়াবেটিস কিন্তু অনেকটাই অংশে কমে গিয়েছে, কিন্তু কন্টিনিউ খেতে হয়। এখন আবার আব্বু কি বলে যে ওই বেশি পাতা খেলে ডায়াবেটিসটা কমে যায়। সেজন্য আমি আমার আব্বুকে আবার বলেছি যে তাহলে একদিন পর পর খাওয়ার জন্য। আব্বুকে আমি অবশ্য সাজনা গাছের পাতা শুকিয়ে তারপর গুঁড়ো করে দেই। শ্রেষ্ঠ বাবা অবশ্য খেতে পারে না, আমিও বেশি খেতে পারি না। আমরা পাতা ভিজিয়ে পানি খেয়ে থাকি। আর এই দেখতে পাচ্ছি আমার করলা ভাজি হয়ে গিয়েছে, আর প্রেসার কুকারে আমি ডাল বসিয়ে দিয়েছি অলরেডি। টুকিটাকি কাজ করতে করতে আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে, আমি এখন বেরিয়ে নিচ্ছি। এখন অবশ্য শ্রেষ্ঠ করলা ভাজি খেতে পছন্দ করে, আর ওর জন্য এখন 2-1 দিন পর পরই করলা ভাজি করা হয়। আমি কিন্তু এত ছোট বয়সে কিন্তু করলা ভাজি খেতাম না। মাশাআল্লাহ, আমার ছেলে কিন্তু করলা ভাজি পছন্দ করে। আর ওর কারণেই আমি আরো বেশি চিংড়ি মাছ দেই না করলাতে, কারণ চিংড়ি মাছে আমাদের দুজনেই অ্যালার্জি আছে। তারপরও চিংড়ি মাছ তো চিংড়ি মাছই, দেখলে আর লোভ সামলাতে পারি না। যাই হোক, আমি এখন ডালটা বাগার দিয়ে নিচ্ছি। এই তো প্রথমে একটু পেঁয়াজ কুচি, তারপরে একটু রসুন কুচি, তারপরে একটা শুকনা মরিচ দিয়েছি, আর একটা তেজপাতা দিব। দিয়ে প্রেসার কুকারের থেকে যে ডাল রান্না করেছি সেটাই আমি এখন দিয়ে দিব। দিয়ে ডালটা আমি বাগার দিয়ে নিব। এটা আমি একটু এখন নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে একটু বাদামি কালার হলেই আমি ডালটা দিয়ে দিব। আর আমি ডাল বাগারও কিন্তু পেঁয়াজ রসুন একটু কম দেই। আমি প্রেসার কুকারে যখন দিই তখন পেঁয়াজ রসুন একসাথে দিই,
কারণ আমার শ্রেষ্ঠ পেঁয়াজ খেতে বেশি পছন্দ করে না। আর ওর ডালের মধ্যে যে পেঁয়াজ থাকে সেগুলো হচ্ছে ও একটা একটা করে বেছে তুলে রাখে। সেই জন্য হচ্ছে ডালের মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ কম দিই এখন বাগারে আর কি। আর এই তোমার ডাল হয়ে গিয়েছে, এখন আমি ডালটা বেড়ে নিচ্ছি। আর এই দেখতে পাচ্ছেন বাইরের দৃশ্য, বাইরে বাতাস আছে, কিন্তু এই ফাঁকে দেখতে পেলাম যে একটু মেঘ করছে আর একটু বাতাস চেয়েছে। আমি আবার একটু দৌড়ে বাইরে বের হয়েছি, গরম প্রচন্ড গরম, একটু বাইরে বাতাস খাওয়ার জন্য বের হয়েছি আর সাথে একটু ভিডিও করে রাখলাম। আর এখন চলে এসেছি ঘরে। আর এখন আমি হচ্ছে রান্না করব কাতল মাছ দিয়ে হচ্ছে কাঁচা আম দিয়ে কাতল মাছ রান্না কিন্তু ভীষণ মজা লাগে, দারুণ খেতে লাগে। আমরা কিন্তু সবসময় কাঁচা আম দিয়ে হচ্ছে ডাল খেয়ে থাকি, কিন্তু মাছের মধ্যে আমরা দিয়ে থাকি। আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের কাছ থেকে আমি শিখেছি, আর সেটাই হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে। এই তো প্রথমে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি আর আমগুলো কেটে নিয়েছি। আর এখন হচ্ছে একটা কড়ার মধ্যে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়েছি, তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখন পেঁয়াজ কুচির মধ্যে হচ্ছে আদা বাটা পেঁয়াজ বাটা দিচ্ছি 1 চামচ করে। আর আদা বাটার পেঁয়াজ বাটার একটু কষিয়ে আমি একটু পানি দিয়ে নিচ্ছি, কারণ আমি পানি দিয়ে তারপরে হচ্ছে মশলাগুলো দিব, এতে করে মশলাগুলো পুড়ে যায় না আর হচ্ছে তরকারির মধ্যে একটা কালচে ভাব আসে না। এখন হচ্ছে আমি এখানে 1 চামচ মরিচ আর মরিচের থেকে একটু হলুদ কম, তার থেকে একটু ধনিয়া কম দিয়ে হচ্ছে আমি এখন মশলাগুলো পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলো হচ্ছে ভালো করে কষিয়ে নিব। এই তো আমি ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে যায়। দেখতে পাচ্ছেন অনেক ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ মাছ দেওয়ার পরে খুব একটা কষানো যাবে না, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। আর এখন হচ্ছে মশলা কষানো শেষ করে আমি হচ্ছে এখন মাছগুলো দিয়ে নিচ্ছি। আমি খুব একটা কিন্তু বেশি রাঁধছি না, কারণ আমার পরিবারের জনসংখ্যা কম, 3 জন আমরা, সেজন্য 4 পিস দিয়েছি। সবসময় আমি বাড়তি 1-2 পিস দিয়ে থাকি, যদি হঠাৎ করে কেউ চলে আসে তাহলে জানি খেতে পারে। সেজন্য হচ্ছে সবসময় আমি রান্না করার সময় 1-2 পিস বেশি দিই। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি মাছগুলো এখন ভালো করে কষিয়ে নিব, কারণ ভালো করে মাছ কষানোর পরেই হচ্ছে আমি আমগুলো দিব। আর যদি এখনই আমগুলো দিয়ে দিই তাহলে কিন্তু ভীষণ টক হয়ে যাবে, তখন কিন্তু আর খাওয়া যাবে না। সেজন্য আমি হচ্ছে এখন মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটাই মাছ কিন্তু তেল উঠে এসেছে, তার মানে মাছ কষানো হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে ঝোল দিয়ে নিব। এই তো ঝোল দিয়ে নিয়েছি। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। আর যারা ব্লগ ভিডিও, রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন, নিশ্চয়ই আমি মনে করি যে আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর এই ঝোল দিয়ে আমি হচ্ছে এখন আমগুলো দিয়ে দিচ্ছি। এখন আমগুলো দিয়ে আমি হচ্ছে মাছটা জাল দিয়ে নেব। আর খুব একটা জালও দিব না, কারণ বেশি জাল দিলে আমের টকটা বেশি হয়ে যাবে। আর সে কারণে কিন্তু মাছটা কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি, যাতে করে মাছ এবং মশলার যেন গন্ধ না হয়। আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু জোরে জাল দিয়ে, আর চুলার আঁচটা কিন্তু বেশিই থাকবে। এখন এ পর্যায়ে এসে চুলার আঁচটা কমিয়ে দিব, কারণ দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে। আমি হচ্ছে এখন কাঁচামরিচ দিয়েছি আর সাথে জিরা পাকি দিয়েছি। আমার মাছ রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন এই মাছটাকে বেড়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমি মাছগুলো বেড়ে নিচ্ছি। খেতে কিন্তু ভীষণ মজা, আপনারা কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর আম দিয়ে হচ্ছে নলা মাছ, তারপরে হচ্ছে কাজলি মাছ, ছোট ছোট মাছ দিয়েও যদি ছোট্ট পিস করে আম দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর খেতে কিন্তু ভীষণ মজা লাগে, ট্রাই করবেন, কারণ কাঁচা আমের দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি এখন বেড়ে নিচ্ছি আম আর কাতল মাছ। আমরা ইচ্ছা করলে কিন্তু রুই মাছ দিয়েও খেতে পারি, যার যার ইচ্ছা মতো আপনারা খেতে পারেন। আমার মাছ রান্না হয়ে গিয়েছে। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।